আজকে শুরু করব একটা গল্প দিয়ে। আমাদের দেশের একটা সাধারণ ছেলের গল্প। সায়েন্স নিয়ে পড়ার পরে ছেলেটা উচ্চ মাধ্যমিক দেয়, অ্যাভারেজ রেজাল্ট করে। মা বাবার স্বপ্ন ছিল যে ছেলে বড় হয়ে আইআইটি ইঞ্জিনিয়ার হবে। ছেলেটি আইআইটি এন্ট্রান্সে বসে এবং পরীক্ষার শুরুতেই বুঝে যায় যে আর যাই হোক আইআইটি তার ক্ষমতার বাইরে। আইআইটিতে চূড়ান্তভাবে ব্যর্থ হয় ছেলেটি। কিন্তু তারপর ছেলেটি ভাবে আইআইটি হয়নি তো কি হয়েছে, আমার রাজ্যের যে নিজস্ব ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রান্স টেস্ট রয়েছে আমি সেইটাতে বসবো এবং সেইটাতে বসে রাজ্যের মধ্যে কোনো না কোনো কলেজ তো পেয়েই যাব। এই পরীক্ষায় সে বসে এবং কোনো র্যাঙ্কই তার আসে না। আরে কোনো তো একটা র্যাঙ্ক আসা উচিত ছিল, 2 ডিজিট 3 ডিজিট 4 ডিজিট 5 ডিজিট, তার কোনো র্যাঙ্ক আসে না। ছেলেটা জাতিগতভাবে মুসলমান ছিল এবং আমাদের দেশে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে মুসলিমদের জন্য একটা বড় সড়ো সংরক্ষণ থাকে, কোটা থাকে। কিন্তু সেখানেও এএমইউতেও ছেলেটি কোনো রকম কোর্সের সুযোগ পেতে ব্যর্থ হয়। এরপরে ছেলেটা বাবা মার পয়সায় একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় এবং ভাবে যে ঠিক আছে, এখনো অবধি সব ব্যর্থ হয়েছি, ইঞ্জিনিয়ারিং পড়ে একটা চাকরি করে একটা ভালোভাবে জীবনে সেটেল করব। 4 বছর হয়ে যায়, ডিগ্রি চলে আসে, বিটেক হয়ে যায়, গ্র্যাজুয়েট হয়ে যায়, চাকরি আসে না। তখন ছেলেটা ভাবে দোষ এই দেশে আর কিচ্ছু হবে না, কাজ করি, আমি বিদেশে চলে যাই। সেখানে গিয়ে পড়াশুনো করে চাকরি নিয়ে সেটেল হয়ে যাব। কিন্তু বিদেশে যেতে হলে অনেকগুলো পরীক্ষা দিতে হয়। ছেলেটি প্রত্যেকটা পরীক্ষায় বসে কিন্তু একটা পরীক্ষাও পাশ করতে পারে না। প্রত্যেকটা পরীক্ষায় সে যথারীতি ফেল করে। এই এতক্ষণ যে গল্পটা বললাম সেটা আমার তোমার সবার গল্প। এত অবধি সবটাই সেম, কারণ আমরাও প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এবং প্রত্যেক ক্ষেত্রে জীবনে ব্যর্থ হই। আমরা রোজ ব্যর্থ হই। এই ছেলেটাও হয়েছিল, এই ছেলেটাও জীবনে কোনোদিন কোনো সফলতার মুখ দেখেনি। হয়তো দেখেছিল যেগুলো আমরা জানি না, তবে জীবনের মেজর ক্ষেত্রে সবসময় সে ব্যর্থ হয়েছিল। এইরকম একটা সময় যখন আমরা জেনারেলি হাল ছেড়ে দিই, আমরা ভাবি দূর এত কিছুর পরেও যখন কিছু হলো না তাহলে আমার দ্বারা কিছু হবে না, তখন আমরা আইদার ওই সরকারি চাকরির পিছনে লেগে থাকি অথবা ভাবি বাবার পয়সায় আমি কিছু একটা করে দেবো, বা আমি কোনো একটা প্রাইভেট কোম্পানিতে একটা ছোটোখাটো মাইনের চাকরিতে ঢুকে যাই, যাই হোক কিছু একটা আমরা করে নিই। কিন্তু এই ছেলেটা ব্যতিক্রমী ছিল। এই ছেলেটা দেখলো যে আমাদের দেশে এমন একটা পরীক্ষা রয়েছে যে পরীক্ষাটায় বসতে হলে শুধুমাত্র গ্র্যাজুয়েট হওয়াই প্রয়োজন এবং চাকরিটা যথেষ্ট প্রেস্টিজিয়াস বা সব থেকে প্রেস্টিজিয়াস। ছেলেটা গ্র্যাজুয়েট ছিল, বিটেক ছিল, তাই ছেলেটা ভাবলো যে যাই হোক কিচ্ছু যখন আমার হয়নি তাহলে আমি এই পরীক্ষাটাতেই বসবো, ইউপিএসসি। এখন যে ছেলেটা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেনি, আইআইটি ক্র্যাক করতে পারেনি, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কোনো রকম ইঞ্জিনিয়ারিং পাস করেছে, বিদেশের কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারেনি, সে হঠাৎ করে রাতারাতি ইউপিএসসি ক্র্যাক করে দেবে এটা ভাবাই ভুল। তবুও ছেলেটা চ্যালেঞ্জ নেয়, ছেলেটা বসে এবং ফেল করে। ছেলেটা বাড়ি চলে আসে, আবার পরের বছরের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। পরের বছর আবার যায়, আবার ফেল করে চলে আসে, আবার যায়, আবার ফেল করে চলে আসে। এইরকম ভাবে 2-3 বার ফেল করার পরে ফাইনালি 4 নম্বর বারে গিয়ে তার মেরিট লিস্টে একটা জায়গা হয়। একদম উপরের দিকে না হলেও আইএএস এর যে ইউপিএসসির যে ফাইনাল মেরিট লিস্ট সেইখানে তার একটা জায়গা হয়, যেটা ভারতবর্ষের বহু ছাত্রছাত্রীদের কাছে স্বপ্ন। যদিও ওই যে বললাম ছেলেটা ব্যতিক্রমী, তাই ছেলেটা এখানে থামে না, ছেলেটা আবার একবার পরীক্ষা দেয় এবং শেষবার ছেলেটা অল ইন্ডিয়ায় সর্বভারতীয় স্তরে 3য় স্থান অধিকার করে। আমি যে গল্পটা বললাম সেটা হয়তো অনেকেরই জানা এবং এই গল্পটা বানানো গল্প নয়, আজ থেকে 3 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। আমি যে ছেলেটির কথা বলছি তার নাম জুনেদ আহমেদ, যিনি বর্তমানে একজন আইএএস অফিসার। এখন জুনেদ আহমেদ যদি ভাবতো যে জীবনে আর কিছুই তো হওয়ার নেই, আমি তো সবই ব্যর্থ হয়ে গেলাম, তাহলে আজকে জুনেদ আহমেদ কোনোদিন সেই জায়গায় আসতে পারতো না, আমরা জুনেদ আহমেদের গল্পটাই জানতে পারতাম না। এইখানেই আমাদের সবার সঙ্গে জুনেদ আহমেদের পার্থক্য, এইখানেই বোধহয় জুনেদ আহমেদ ব্যতিক্রমী, কারণ 2টো জিনিস সে করেছিল। 1, সে নিজের কাজটা চালিয়ে গেছিল এবং 2, সে কখনো
ভয়ের সামনে নতি স্বীকার করেনি। এইটাই আমাদের সমস্যা। আমাদের মেন যেটা সমস্যা হয়, আমাদের সামনে ভয় চলে আসে, কারণ আমাদের চারপাশে প্রচুর লোক প্রচুর কথা বলে এবং সেইটা থেকে আমরা ভয় পাই। আমার মনে হয় আমি যদি এই পরীক্ষাটা না পাই আমার কি হবে, আমি যদি চাকরিটা না পাই আমার কি হবে, আচ্ছা ও তো ওইখানে পড়ছে আমি পড়ছি না, তাহলে আমার কি হবে, আরে দূর অত বড় লোক, আমার বাবার পয়সা নেই, আমার কি হবে। এই প্রত্যেকটা ভয় আমাদেরকে একটু একটু করে হারিয়ে দেয়। অ্যাকচুয়ালি পুরো যে ভয়, এই যে ভয়, এই পুরো জিনিসটাই কিন্তু ম্যানমেড। আমরা নিজেরাই ভয়টাকে তৈরি করি। অ্যাকচুয়ালি ভয় বলে কিন্তু কিছু এক্সিস্টই করে না। একটা কালো অন্ধকার, সেই কালো অন্ধকারে আমি যদি ভাবি কিছু একটা নড়ছে, ওটা ভূত হতে পারে, আমি ভয় পাবো। আমি যদি ভাবি ওখানে কিছু নেই, তাহলে কিছু নেই। ভয় জিনিসটা সম্পূর্ণভাবে আমাদের তৈরি। আমরা যদি ভয়টা না পাই, আমরা যদি ভাবি যে ভয় বলে কিছু নেই, আমি যদি ভাবি যে আমি ফেল করলেও কিছু হবে না, আমি পাশ করলেও কিছু হবে না, আমি লোকের কি কথা বলছে আমি শুনবো না, আমি দেখবো না কার বাবার কত পয়সা রয়েছে, আমি যদি এই প্রত্যেকটা ভয়গুলোকে ভাবি এগুলো কিছু নেই, এগুলো আমার হাতে নেই, আমি আমার কাজটাই শুধু করতে পারি, তাহলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। আর বাকি অর্ধেক কাজ লেগে থাকার উপর নির্ভর করে। MS ধোনি আমার প্রচন্ড প্রিয় ক্রিকেটারের একটা খুব কথা আমার মনে পড়ে। উনি বলেছিলেন যে জেতা হারাটা ম্যাটারই করে না, প্রসেসটা সবসময় করে যাওয়া উচিত। অর্থাৎ প্রত্যেক দিন যে প্র্যাকটিস সেশন, ম্যাচ খেলা, এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি করে যাওয়া উচিত। জেতা হারা একটা রেজাল্ট, ওইগুলোর ওপর কিচ্ছু নির্ভর করে না। যদি তোমার প্রসেসটা ঠিক থাকে, সাফল্য তুমি একদিন না একদিন ঠিকই পাবে। কিন্তু তবু আমরা ব্যর্থ হই, তার কারণ আমরা ভয়টাকে নিতে পারি না। এবং আমি মনে করি অ্যাকচুয়ালি ভয় আর ব্যর্থতা এই দুটো জিনিস সমানুপাতিক। যত ভয় বাড়বে তত ব্যর্থতা বাড়বে। তাই যদি ভয়টাকে জয় করতে পারো, তাহলে ব্যর্থতাও তোমার জীবন থেকে উড়ে যাবে। একজনের খুব বিখ্যাত কথা আছে, আমার খুব মনে পড়ে। যখন আমরা ব্যর্থ হই, যখন আমরা ফেল করি, যখন আমরা ব্যর্থ হই, তখন তোমার সামনে দুটো রাস্তা রয়েছে। তুমি ব্যর্থ হলে, তুমি নিটে ফেল করলে, IIT-তে ফেল করলে, UPSC-তে ফেল করলে, চাকরিতে ফেল করলে, স্টার্টআপে ফেল করলে, তুমি ফেল করে গেলে। ফেল করার পরে তোমার সামনে দুটো রাস্তা থাকে। ব্যর্থতার পরে তুমি একটা দাড়ি বসিয়ে দাও, তোমার জীবনের একটা দাড়ি বসিয়ে দাও। তুমি ভাবো যে যাক, আর আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার জীবনে আর কিচ্ছু নেই। অথবা ব্যর্থতার পিছনে দাড়ি না বসিয়ে ব্যর্থতার পিছনে একটা কমা বসাও, একটা পজ নাও এবং নতুন করে আবার নিজের গল্প লিখতে শুরু করো। আমার মনে হয় জুনেদ আহমেদের মতো মানুষরা এই দ্বিতীয় রাস্তাটাই ফলো করেছিল। তাই ব্যর্থ হলে, যেটা আমরা রোজ হই, তারপরে কখনো দাড়ি বসিও না, তারপরে একটা কমা বসাও এবং জীবনকে আবার নতুন করে শুরু করো। তাহলেই আমার মনে হয় যে ব্যর্থতা কিন্তু তোমাদের কোনোদিন ছুঁতে পারবে না। আর যদি ছোঁয়েও, তাহলে সাফল্য পরের দিন আবার তোমার কাছে আসবে। তোমার কি মনে হয় না যে আমি রোজ কত করে বাজে কমেন্ট করি? আমি যে পড়াই তার জন্য আমায় কত বাজে কথা শুনতে হয়, আমি যে ডাক্তারি করি সেটার জন্য কত বাজে কথা শুনতে হয়, আমি ভিডিও করি তার জন্য কত বাজে কথা শুনতে হয়। প্রচুর মানুষ থাকে যারা বাজে কথা বলে। আজকের এই ভিডিওর পরেও এরকম অনেকে কমেন্ট করবে যারা এসে বাজে কথা বলবে। সেই কথা কি আমি ভাববো? জুনেদ আহমেদের কথা ভাবো, যখন জুনেদ আহমেদ প্রত্যেকটা পরীক্ষায় ফেল করেছিল এবং তারপরে বলেছিল যে সে UPSC-তে বসবে। নিশ্চয়ই তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা জেনেছিল যখন সে প্রথমবার গিয়ে ফেল করলো, দ্বিতীয়বার গিয়ে ফেল করলো, তখন কি তারা হাসাহাসি করতো না যে পাগল নাকি? হ্যাঁ, প্রাইভেট কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, IIT কিচ্ছু পায়নি, চাকরি পায়নি একটা, ও যাচ্ছে IAS হতে। বলেছিল তো? নিশ্চয়ই বলেছিল। জুনেদ আহমেদ কি থেমে গেছিল? থামেনি তো। আজকে আমাকে এই যে প্রচুর বাজে কথা বলে, প্রচুর কমেন্ট করে যে আমি কেন ভিডিও বানাই, আমি কেন পড়াই, আমি কেন এটা করি, কেন ওটা করি, কেন এই কথা বলছি হ্যানা ত্যানা এক্সেট্রা, এর সাথে তুলনা করে, তার সাথে তুলনা করে, ও এত ভালো তুমি নয় কেন, প্রচুর কিছু হয়। আমি কি করব? আমি কি আমার জীবনের পাশে একটা দাড়ি বসিয়ে দেবো, বন্ধ হয়ে যাব, নাকি আমি চলতে থাকবো?
চলছি, ভিডিও বানাচ্ছি, আরও সেট আপ বানিয়েছি, ডিজিটাল বোর্ড, সামনে ভিডিও ক্যামেরা, এইদিকে পুরো সেট আপ, উপরে লাইট, নিজের সেট আপকে আরও ডেভেলপ করেছি। কিন্তু প্রচুর লোক তো বাজে কথা বলে গেছে। তো বাজে কথা বলার জন্য তো আমি দাড়ি বসিয়ে দিইনি, আমি দেখেছি যে কি বলছে তারা, তাদের পয়েন্টগুলো কি। সবাই এমনি, কিছু কিছু মানুষ থাকে যারা এমনি সমালোচনা করে, কিন্তু কিছু কিছু মানুষ ভালো ক্রিটিসাইজ করে, সেখান থেকে দেখি যে কি বলছে। কেউ বলছে যে তুমি পড়াও কিন্তু ওরা তোমার থেকে ভালো পড়ায়, টেকনিক্যালি আরো সাউন্ড। তখন আমি দেখলাম যে টেকনিক্যালি ঠিক আছে, আমি তাহলে পিছিয়ে আছি, তাহলে নিজেকে টেকনিক্যালি আলো ডেভেলপ করি, ডিজিটাল বোর্ড, আলো, মাইক। কেউ বললো যে এটা করো, আমি সেটাকে ডেভেলপ করলাম। তাই ব্যর্থতা আসতে পারে, ব্যর্থতাটাকে সরে গিয়ে ব্যর্থতার উপর দেখো যে কেন ব্যর্থ, যে কেন তোমাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, সেই জিনিসটার উপর ইমপ্রুভমেন্ট করো। এখন কেউ যদি তোমায় বলে তুমি কেন ভিডিও বানাও, ভিডিও বানানো বন্ধ করে দাও, আমি কি সেই কথা শুনবো? কেউ যদি বলে তুমি কেন পড়াচ্ছ ডাক্তার হয়ে, পড়ানো বন্ধ করে দাও, আমি কি বন্ধ করে দেবো? কোনোটাই আমি করবো না। আমি প্রত্যেকটা কাজ করব, আমি করতে থাকবো, তার মাঝেও প্রচুর ব্যর্থতা আসবে, প্রচুর নেগেটিভ কথা আসবে। আমি কি তাতে হেরে যাব? হারবো না। ব্যর্থতার পরে কোনোদিন দাড়ি বসাবে না, আমিও বসাই না, তোমরাও বসাবে না। ব্যর্থতার পরে যেদিন দাড়ি বসিয়ে দিলে তোমার জীবন ওইখানেই থেমে গেল। ব্যর্থতার পরে একটা কমা বসাও আর নতুন করে জীবনকে শুরু করো, এটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। আর শেষ যে কথাটা বললাম, যেটা সবসময় মনে রেখে দিও, ব্যর্থতা আসবে, আমরা রোজ ব্যর্থ হই, আমরা মাঝে মাঝেই সফল হই, ব্যর্থতা প্রচুর আসবে। তবু একটা কথা মনে রেখো, কি মনে রাখবে? ভালো থেকো। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর বাকি যে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সেগুলো ডেসক্রিপশানে থাকবে, চাইলে কানেক্টেড থাকতে পারো। যারা নিট অ্যাসপিরেন্ট তারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন না করলে সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারো, তার লিঙ্কও ডেসক্রিপশানে থাকবে। আর দেখা হবে আবার নতুন ভিডিওয়ে, ততদিনের জন্য হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছেড়ো জোরে।